ওকে, চলেন আমরা শুরু করছি তাহলে ডেভেলপিং এফিসিয়েন্ট অ্যালগোরিদম। তো কি বলেছে চ্যাপ্টারে, ইন্ট্রোডাকশনের ভিতরে দেখে নিচ্ছি। বলছে অ্যালগোরিদম ডিজাইন টু ডেভেলপ আ ম্যাথমেটিক্যাল প্রসেস ফর সলভিং আ প্রবলেম। তোমার যে একটা অ্যালগোরিদম আমরা কেন বানাই সেটা আমাদেরকে বলছে যে আমরা ম্যাথমেটিক্যাল কোনো প্রসেসকে সলভ করার জন্য সচরাচর এই অ্যালগোরিদমগুলোকে ডেভেলপ করি বা বানাই। So algorithm analysis is to predict the performance of an algorithm. তো অ্যালগোরিদম অ্যানালাইসিস বলতে আসলে মিন করা হচ্ছে যে একটা অ্যালগোরিদম কি কেমন পারফর্ম করে, কত তাড়াতাড়ি পারফর্ম করে, কত বড় ডেটা নিয়ে কাজ করতে পারে, এই ব্যাপারগুলো। তো বলছে দ্য প্রিসিডিং টু চ্যাপ্টার ইন্ট্রোডিউস দ্য ক্লাসিক্যাল ডাটা স্ট্রাকচার লিস্ট, স্ট্যাক, কিউ, প্রায়োরিটি কিউ, সেট অ্যান্ড ম্যাপ and applied them to solve problem. This chapter will use a variety of example to introduce common algorithm technique, dynamic programming, divided and conquer, and backtracking for developing efficient algorithm. আচ্ছা, ব্যাকট্র্যাকিং দিয়ে কি বলছে জানেন? ব্যাকট্র্যাকিং দিয়ে আসলে মিন করা হয়েছে মেনলি যে আপনি যে কাজটা করছেন সেই কাজটা আসলে প্রপারলি হচ্ছে কিনা আপনি পুরো প্রসেসটাকে ম্যানুয়ালি ট্র্যাক করতে পারবেন। যেমনটা আমি যদি বলি, আমরা কিছু ম্যাথ করতাম, ওই যে বলছিলাম আপনাদের একদিন হয়তো বা, যে 9-10 এরকম কিছু ম্যাথ করতাম, যে ম্যাথগুলোকে আমরা উল্টা দিক থেকে করতাম। করছেন এরকম অনেক অঙ্ক আপনারা, যে টোটাল মানে নর্মাল প্রসেসে না গিয়ে আমরা কি করতাম, ব্যাক সাইড থেকে অঙ্কগুলো করার চেষ্টা করতাম। বিশেষ করে যেগুলো যে রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড প্রুভ করতে বলতো, বিশেষ করে এই ধরনের ম্যাথগুলো আর কি। কারণ ওগুলোকে নর্মাল ওয়েতে যখন আমরা করতাম তখন নর্মাল ওয়েতে হতো না, সো ওগুলোকে ব্যাক সাইড থেকে করতে হতো। সেই কাইন্ড অফ এই ব্যাক ট্রেকিংটা ওই জিনিসটাকে মিন করা হচ্ছে আর কি, যে আপনি চাইলে পেছন থেকে এসেও অ্যালগোরিদমটাকে চেক করতে পারবেন। মানে টপ ডাউন অ্যাপ্রোচ যদি নর্মালি আমরা প্রোগ্রাম করি, সো আমরা যদি বটম ডাউন থেকে আসি, বটম আপ থেকে আসি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের কাজগুলো প্রপারলি হচ্ছে। ওকে, তো এখানে বলতেছে মেজারিং অ্যালগোরিদম এফিসিয়েন্সি ইউজিং বিগ ও নোটেশন। তো বলতেছে দ্য বিগ ও নোটেশন অবটেইন আ ফাংশন ফর মেজারিং অ্যালগোরিদম টাইম কমপ্লেক্সিটি, মানে কত কম টাইমে বা কত টাইমে সে কাজ করতেছে, বেসড অন দ্য ইনপুট সাইজ, মানে কত বড় ইনপুটে কত সময় লাগিয়ে কাজ করতেছে, এই ব্যাপারটাকে আমরা ক্যালকুলেশন করতে পারবো, মেজার করতে পারবো এই বিগ ও নোটেশন এই সিস্টেমটা ব্যবহার করে। সো ইউ ক্যান ইগনোর multiplicative constant and non-dominating terms in the function. আচ্ছা, আমরা এখানে গল্পটা একটু পড়ি, নিচে ক্লিয়ার হয়ে যাবে। বলছে সাপোজ টু অ্যালগোরিদম পারফর্ম দ্য সেম টাস্ক সাচ এস সার্চ, লিনিয়ার সার্চ ভার্সেস বাইনারি সার্চ, হুইচ ওয়ান ইজ বেটার। বলছে আমরা যখন সার্চিংয়ের কাজ করব, আমরা দুইটা অ্যালগোরিদম এখানে আমাদেরকে বলা হচ্ছে, এটা হচ্ছে লিনিয়ার সার্চ অ্যালগোরিদম আর এটা হচ্ছে বাইনারি সার্চ অ্যালগোরিদম। তো হুইচ ওয়ান ইজ বেটার, কোনটা ভালো? তো টু অ্যান্সার দিস কোশ্চেন ইউ মাইট ইমপ্লিমেন্ট দিস অ্যালগোরিদম অ্যান্ড রান দ্য প্রোগ্রাম টু গেট এক্সিকিউশন টাইম। তো বলতেছে যদি তুমি এটা এই প্রশ্নের অ্যান্সার চাও, তাহলে তোমাকে যেটা করতে হবে, এগুলোকে ইউজ করতে হবে এবং ইউজ করে দেখতে হবে যে কে কত সময় লাগিয়ে কাজ করতে পারে। বাট দেয়ার আর টু প্রবলেম উইথ দিস অ্যাপ্রোচ। বলতেছে এই অ্যাপ্রোচের আবার দুইটা প্রবলেমও আছে। কি প্রবলেম সেগুলো? বলতেছে ফার্স্ট, প্রথমটা হচ্ছে মেনি টাস্ক রান কনকারেন্টলি অন আ কম্পিউটার। কিছু টাস্ক আছে যে টাস্কগুলো একটার পর একটা রান করে। দ্য এক্সিকিউশন টাইম অফ আ পার্টিকুলার প্রোগ্রাম ডিপেন্ড অন দ্য সিস্টেম লোড। আমার সিস্টেমের উপর ডিপেন্ড করবে যে আমার এই পারফর্মটা কীভাবে, মানে এই টাস্কগুলো কীভাবে পারফর্ম হবে। আমি একটু ডিটেলস পরে বলছি, সেকেন্ড একটু পড়ে নিচ্ছি। তো দ্য সেকেন্ড বলতেছে কি, দ্য এক্সিকিউশন টাইম ডিপেন্ড অন স্পেসিফিক ইনপুট কনসিডার, মানে একটা এক্সাম্পল দিচ্ছে, লিনিয়ার সার্চ অ্যান্ড বাইনারি সার্চ। ইফ অ্যান এলিমেন্ট টু বি সার্চ হ্যাপেন টু দ্য ফার্স্ট ইন দ্য লিস্ট, লিনিয়ার সার্চ উইল বি সার্চ উইল ফাইন্ড দ্য এলিমেন্ট কুইকার দেন বাইনারি সার্চ। মানে অনেক গল্প আমাদেরকে শোনাইছে, আমি একটু গল্পগুলোকে একটু সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। প্রথম যে ব্যাপারটা বলেছে আসলে এই টাস্কগুলো যখন আমরা মানে চালাবো, প্রোগ্রামগুলো যখন আমরা রান করব, তখন এই প্রোগ্রামগুলো আমাদের সিস্টেমের উপরে, আমাদের মেশিনের উপরে
বা আমরা যে প্রোগ্রাম দিয়ে রান করতেছি, যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি, তার মেকানিজমের উপরে অনেকটা ডিপেন্ডেন্ট। ওকে, আমরা এই ডিপেন্ডেন্সিটা বুঝতে পারবো যখন আমাদের একটা চ্যাপ্টার আছে লাস্টের দিকে, মাল্টি থ্রেডিং, মানে এই বইয়ের শেষ চ্যাপ্টার আমরা যেটা পড়বো, ওই চ্যাপ্টারে গিয়ে আপনার এই জিনিসটা সম্পর্কে খুব ভালো ধারণা পাবেন। আবার মানে একসাথে কতগুলো টাস্ক পারফর্ম করে, কোন টাস্কে রেখে কোন টাস্কে পারফর্ম করে, তখন আপনার খুব ভালো বুঝতে পারবেন আর কি। হ্যাঁ, এখন তো আসলে এই জিনিসগুলো টোটালটাই সিপিওর উপর ডিপেন্ড করে। তো আমরা যেহেতু সিএসসির না, তাই না, আমরা তো নন সিএসসি স্টুডেন্ট সবাই, তাই না? তো সিএসসিতে আসলে একটা সাবজেক্ট আছে, যে সাবজেক্টটার নাম হচ্ছে অপারেটিং সিস্টেম। সো অপারেটিং সিস্টেম শুনতে খুব মজা পায় না, কজ এই সাবজেক্টটা হ্যাভি টাফ। হ্যাভি টাফ এই সেন্সে আসলে এটাতে মেইনলি বোঝানো হয় যে আপনার সিপিও, আপনার হার্ড ড্রাইভ, এইগুলো কিভাবে কাজ করে সেই জিনিসগুলো মেইনলি এখানে শেখানো হয়। যদিও নাম অপারেটিং সিস্টেম, বাট অপারেটিং সিস্টেমের কোনো কাজ ওটা, মানে আমরা যে অপারেটিং সিস্টেম বলতে আসলে যাবো যে উইন্ডোজ, লিনাক্স, এগুলো এই সম্পর্কে কোনো তথ্য নাই। তো তার মধ্যে একটা টপিক আছে, যে টপিকটার নাম হচ্ছে সিপিও শিডিউলিং। তার মানে আপনার যে সিপিও, মানে আপনার যে প্রসেসর আছে আপনার কম্পিউটারের মধ্যে, ও কখন কিভাবে কাজ করবে, এই কাজগুলো করার জন্য সেই সিপিও 6 ধরনের অ্যালগোরিদম ব্যবহার করে। তার জন্য কয় ধরনের বললাম? 6 ধরনের অ্যালগোরিদম সে ব্যবহার করে। এবং আমরা কিন্তু জানি একটা ব্যাপার, প্রথম দিকে আপনাদেরকে আমি জানিয়েছিলাম, যে যতই আমরা বলি আমাদের এই সিপিওগুলো মাল্টিটাস্কিং করতে পারে, কিন্তু সত্যি কথা বলতে ওরা আসলে মাল্টিটাস্কিং করতে পারে না। মাল্টিটাস্ক মানে কি? যেমন আপনারা যদি একটু মজা করে বলি, 3 Idiots মুভি দেখছেন তো নাকি কম বেশি সবাই? তো দেখছেন ওখানে ওই যে ওদের যে প্রিন্সিপাল ছিল ডাক্তার বীরেশ শাস্ত্রী বুদ্ধে, ও কি করতো? 2 হাতে লিখতে পারতো। সো দিস ইজ কল মাল্টিটাস্কিং, যে একই সাথে আপনার ব্রেন 2 দিকে কাজ করতেছে। কিন্তু আমরা জানি আমাদের ব্রেন একসাথে 2 দিকে কাজ করে না, এটা জানেন তো? এটা যদি কোনো টেস্ট করতে চান, তখন কি যেটা করবেন, এই টেস্টটা আমি শিখছিলাম, ডান হাত এভাবে ঘোরাবেন আর বাম পা এভাবে ঘোরানোর চেষ্টা করবেন। বুঝতে পারছেন তো? মানে ক্রস করবেন, ডান হাত এভাবে ঘোরাবেন। আচ্ছা, তো যেটা বলছিলাম, তো আসলে যখন আপনি এটা করবেন দেখবেন আপনি করতে পারবেন না, হয় আপনার হাত চলবে নয় আপনার পা চলবে, ক্রস সাইডে করবেন। হ্যাঁ, এটার মানে হচ্ছে আমাদের ব্রেনও মাল্টিটাস্ক করতে পারে না, কারণ আমাদের ব্রেন এক সাইড একবারে কাজ করে, এক সাইডে আপনি একসাথে 2 সাইডকে একসাথে কাজ করাতে পারবেন না। তো ঠিক আমাদের সিপিওর ক্ষেত্রে তাই ঘটে। তো এটাই আমাদেরকে এই প্রথম ঘটনা দিয়ে আসলে এটাকেই মিন করা হয়েছে। এবং আপনারা যদি একটু দেখতে চান, আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি, এগুলো জানা দরকার আছে। আপনারা যদি চান নিজেরা একটু ঘাটাঘাটি করবেন এই ব্যাপারগুলো। সত্যি কথা বলতে কি, এগুলো আমি জানতাম না কখনোই। আমি যখন পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা করতে গেলাম জাহাঙ্গীরনগরে, তখন আমাদের ফার্স্ট সেমিস্টার এই সাবজেক্টটা ছিল, এই অপারেটিং সিস্টেম। এবং সবচেয়ে খারাপ রেজাল্ট করছে এই সাবজেক্টেই, মানে আমার এই ফুল এই 1 বছরের পিজিটিতে। এই যে দেখেন সিপিও শিডিউলিং অ্যালগোরিদম, এই যেখানে নামগুলো দিয়ে দিছে, এফসিএফএস, প্রায়োরিটি শিডিউলিং, এলআরটিএফ, মাল্টি লেভেল কিউজ, শর্টেস্ট রিমেনিং টাইম, তারপর টার্ন ডাউন টাইম, শর্টেজ অফ ফাস্ট, রাউন্ড রবিং, এই শিডিউলিং অ্যালগোরিদম আরও বেশ কিছু আছে, আমরা 6টা পড়েছিলাম, যাই হোক। সো এগুলোর উপর ডিপেন্ড করে স্যার, তাহলে যেটা দেখাচ্ছিলাম আর কি আপনাদের, সো এই অ্যালগোরিদমগুলো মেনে মেনে তারা মানে সিপিওগুলো কাজ করবে। সো ও কাজের উপর ভিত্তি করে ও আবার ডিফাইন করে যে কোন অ্যালগোরিদম কখন সে ব্যবহার করবে। ওকে, এগুলো সম্বন্ধে যদি কখনো ঘাটতে মন চায় একটু ঘাইটা দেখেন। মানে এর মধ্যে এইটা খুব ডেঞ্জারাস, এই রাউন্ড রবিনটা, হ্যাঁ খুবই ডেঞ্জারাস। ও সবাইকে একটু একটু করে কাজ করতে দেয়। ধরেন আপনি সিম্পলি যদি একটা বলি, ধরেন একটা প্রিন্টার, এটা প্রিন্টারের সাথে আমাদের এই 14টা বা 15টা কম্পিউটার কানেক্টেড করা আছে। তাহলে ধরেন আমরা 15 জনই প্রিন্ট করতে দিছি, 15টা কম্পিউটার থেকে আমরা ইন্ডিভিজুয়াল পেপার প্রিন্ট করতে দিছি ওই একটা প্রিন্টারে। এরকম কিন্তু হয় বড় অফিসগুলোতে, তারা নেটওয়ার্ক প্রিন্টার ইউজ করে। তো তখন কি করবে? তখন আসলে যেটা করবে, সে মানে তার মধ্যে সে সাজাবে, কিন্তু প্রিন্ট আবার এরকম করবে না যে আপনার এক পেপার বের করবে ওর এক পেপার বের করবে, তা না। কিন্তু সে কমান্ডগুলোকে আগে আগে পিছিয়ে করে ফেলবে, করে সে তার মতো কাজ করবে। তারপরে যে অনেক সময় এটা এটা মেনে চলে, শর্টেস্ট রিমেনিং টাইম। ধরেন আপনি দিয়েছেন 2 পেজ, একজন দিয়েছেন 5 পেজ, একজন দিয়েছেন 10 পেজ, তো সবচেয়ে কম যার লাগবে তাকে সে আগে কাজ করতে দিবে এটা দিয়ে। আবার এটা হচ্ছে গিয়ে যে আগে আসবে তাকে আগে কাজ করতে দিবে। হ্যাঁ, বুঝতে পারছেন তো? এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো একসাথে কাজ করে, কখন কোনটা নিয়ে কাজ করবে ওটা সিপিইউ নিজে সেট করে, ওই মেকানিজম ওর কাছে দেওয়া আছে, এবং 6টা অ্যালগরিদম সে ফলো করে।
ওয়্যারলেস একই তো, নেটওয়ার্ক মানে তো একই কথা, ওয়্যারলেসে থাকুক আর ল্যান্ডে থাকুক। আচ্ছা যাই হোক। হুম। তো এখানে বলছে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু, আচ্ছা এখানে যে সেকেন্ড যে কথাটা ছিল, সেকেন্ড কথাটা বলতেছে এরকম যে আমরা তো বাইনারি সার্চ করব আর লিনিয়ার সার্চ করব। জাস্ট আমি একটু সিম্পলি একটু দেখাই আপনাদেরকে, ও তথ্যটা একটু দেখাই দিই, নাহলে আসলে বাকি কথাগুলো আপনাদের মাথায় যাবে না। ধরেন আমার এখানে আমি র্যান্ডমলি কিছু নাম্বার লিখতেছি, 50। সো লিনিয়ার সার্চে ধরেন আপনি একটা সংখ্যা খুঁজতেছেন, যে সংখ্যাটা হচ্ছে 4। ওকে, সো লিনিয়ার সার্চ যেভাবে সার্চ করে, ও কি করে প্রথমে দেখবে আপনি যে সংখ্যাটা খুঁজতেছেন এটা কি এটা, না তাহলে এটা কি এটা, হ্যাঁ এটা পেয়ে গেছে। তাহলে যদি প্রথম দিকে হয়, ওরা যে কথাটা এখানে বলছে, এই যে দেখেন এখানে এই যে জিনিসটা যেটা বলছে, এই দেখেন যদি ফার্স্টের দিকে হয় সংখ্যাটা, তাহলে ফার্স্টের দিকে না আমাদের সংখ্যাটা, তাহলে লিনিয়ার সার্চ অনেক ভালো কাজ করবে। আর ঠিক এই সার্চটাকে মানে বুঝতেছেন তো কিভাবে যাবে, এরকম একটা 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 করে এদিকে যেতে থাকবে, এবং সে প্রতিটা সংখ্যাকে এরকম খুঁজে বের করবে। আর এটা যদি হতো বাইনারি সার্চ, তাহলে সে কি করতো, টু সবার আগে যেটা করবে সেই সংখ্যাগুলোকে ইয়া করবে, কি বলে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আকারে সাজায় নেবে। সো ফর্চুনেটলি আমরা সংখ্যাগুলোকে ওইভাবেই লিখছিলাম। টেন, 50, এই তো। তো ও বাইনারি সার্চে যেটা করবে সেটা হচ্ছে এই সংখ্যাগুলোকে প্রথমে অর্ধেক করবে, 2 ভাগে ভাগ করবে। সে কথার কথা ধরেন আমরা আমরা ধরেন এখন সার্চ করতেছি 10, তাহলে সে কি করবে, যেহেতু বিজোড় সংখ্যা ধরেন এইরকম করবে, 2 ভাগ করবে, এটা একটা ভাগ, এটা একটা ভাগ করবে। আপনি সার্চ করতেছেন কততে, কাকে, 10কে। তো সে খুঁজে দেখবে যে এই যে লাস্ট যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা কি 10-এর ছোট না বড়, তাহলে কি ছোট। ছোট হলে যেটা করবে সে এই যাকে বাদ দিয়ে দিবে শুরুতেই, যেহেতু এখানে নাই, ছোট যেহেতু এখানে সে খুঁজবেই না, তাহলে সে কি করবে, এখানে চলে আসবে, এখানে চলে এসে এটাকে আবার 2 ভাগ করবে, তাহলে এক প্রান্তে 10 আর এক প্রান্তে 50। এবার সে খুঁজবে এদিকে আছে না এদিকে আছে, যদি আরও থাকতো তাহলে সে দেখতো আবার যে এটা আবার 10-এর চেয়ে কম কি বেশি, ব্যাপারটা বুঝতে পারছেন। তাহলে যখন সে এখানে খুঁজে পেলো যে হ্যাঁ এখানে আছে, তখন কি বলবে, হ্যাঁ আমি পেয়ে গেছি, যে আমার কাছে আমার এটা চলে আসছে। তখন দেখেন সময় কিন্তু খুব কম লাগতেছে। আর বাইনারি সার্চটা মানে অপেক্ষাকৃত বাইনারি সার্চটা অনেক ভালো। ভালো কেন, এই সেন্সে ভালো, কথার কথা ধরেন এখানে আমি 1 থেকে শুরু করে এখানে অনেকগুলো নাম্বার আছে, এখানে ধরেন 10 লাখ আছে, 10 লাখ। ওকে, তাহলে বাইনারি সার্চ কি করবে, প্রথমে কি করবে, ধরেন আপনি যে সংখ্যাটা খুঁজতেছেন, সে প্রথমে কি করবে, এটাকে ভাগ করে ফেলবে। তার মানে এই পাশে 5 লাখ, ওই পাশে 5 লাখ। তার মানে দেখেন এক চান্সে কিন্তু সে 5 লাখ নাম্বারকে বাদ দিয়ে ফেলতেছে, পরের চান্সে সে 2.5 লক্ষ নাম্বারকে বাদ দিয়ে ফেলতেছে। তার মানে দেখতেছেন তার বা ইয়াটা কি, তার সার্চিং এর অ্যালগরিদমটা কত এফিসিয়েন্ট। তার মানে ওকে দিয়ে খুঁজে পাওয়া অনেক ইজি হয় যখন অনেক বড় সংখ্যা থাকে, অনেকগুলো সংখ্যা থাকে। ব্যাপারটা কি ক্লিয়ার আপনারা? সো এই অ্যালগরিদমগুলো সামনে আমরা আরো ডিটেলসে জানবো, এখন এতটুকুই আপাতত থাকুক আমাদের মাথায়। আমরা যত সার্চ করি স্যার, এই রিয়েল লাইফ এক্সাম্পল এগুলো ইউজ হয় ব্যাকএন্ডে। হ্যাঁ হ্যাঁ, এই এই বাইনারি সার্চ করে করে সে আগায়। হ্যাঁ, কারণ ওখানে তো বাল্ক অ্যামাউন্ট ডাটা থাকে, তখন সে বাইনারি সার্চ করে। আরও সার্চিং আছে, এইটাই শেষ কিন্তু না। যে কালকে আপনাদেরকে দেখাচ্ছিলাম না আবার কিছু সার্চ, মনে আছে যে ট্রি এর মতো করে বিএফএসএস মানে বিট ফাস্ট সার্চ, তারপর এরকম ওখানে প্রায় 6-7টা সার্চিং আছে, ওরা আরও বেশি ফাস্টার। হ্যাঁ, তবে ওই যে কোন সার্চটা কখন ইউজ হবে এটা ডিপেন্ড করে কি পরিমাণ ডাটা থেকে কোন ডাটাকে আপনি খুঁজে বের করতে চাইছেন তার উপরে। সব অ্যালগোরিদমে ব্যবহার করে কম্পিউটার। ক্লিয়ার? মানে স্পেসিফিক একটা দুইটা অ্যালগোরিদমের উপর ডিপেন্ডেন্ট থাকে না, বেশ কয়টা অ্যালগোরিদম একসাথে ব্যবহার করে যেন আপনাকে খুব তাড়াতাড়ি পারফরমেন্স করতে পারে। কারণ আপনি যদি একটা যেমন যে আমরা ওদিনকে একটা প্রোগ্রাম চালালাম, 10 মিনিট অলমোস্ট ওয়েট করলাম একটা প্রোগ্রাম চালিয়ে, সে একটা প্রোগ্রাম চালিয়ে 10 মিনিট ওয়েট করার তো মানে খুব একটা ভালো ব্যাপার না, তাই না? সো তার মানে কি করতে হবে, আমাদেরকে এরকম কিছু করতে হবে যেটার মাধ্যমে আমরা এই অ্যান্সারটাকে আরো তাড়াতাড়ি বের করে নিয়ে আসতে পারি। আচ্ছা, তো এখানে বলছে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু কম্পেয়ার অ্যালগোরিদম বাই মেজারিং দেয়ার এক্সিকিউশন টাইম। বলছে এক্সিকিউশন টাইম দিয়ে যে কম্পেয়ার করবা এটা আসলে কোয়াইট টাফ। টু ওভারকাম দিস প্রবলেম a theoretical approach was developed to analyze algorithm independent of computer and specific input। মনে বলতেছে যে এই 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 পারফরমেন্স মেজার করার জন্য কিছু থিওরিক্যাল অ্যাপ্রোচ আছে, যে থিওরিক্যাল অ্যাপ্রোচগুলো আমরা যদি ইউজ করি তাহলে আমরা
রেজাল্টটা পাবো। তবে সেই ক্ষেত্রে কিছু কথা আছে। কিসের? বলছে ইন্ডিপেন্ডেন্ট অফ কম্পিউটার্স অ্যান্ড স্পেসিফিক ইনপুট, মানে আপনি চট করে বলে দিতে পারবেন না যে লিনিয়ার সার্চ ইজ বেস্ট। কেন? কারণ এটার জন্য আপনার কম্পিউটার, মানে আপনি যে মেশিনটা ব্যবহার করবেন তার যেমন ক্ষমতা থাকতে হবে, আবার আপনার ইনপুটেরও ওরকম একটা অবস্থা থাকতে হবে। এখন আপনি ধরেন লিনিয়ার সার্চ দিলেন আর ইনপুট করলেন এটা বিশাল ডেটা, এবং ওই ডাটার শেষের দিকে ডাটাকে আপনি চান, তাহলে তো ওর অনেক সময় লাগবে। ওকে। আবার ধরেন আপনি বাইনারি সার্চ করতে চাইলেন, কিন্তু ডেটা খুঁজতেছেন একদম প্রথম দিক থেকে, কথার কথা, তাহলে সেক্ষেত্রে আপনার বাইনারি সার্চ করা যায় পণ্ডশ্রম হবে। বুঝতে পারছি ব্যাপারগুলো? এই কথাগুলি বলছে আমাদের এখানে। আচ্ছা, তো বলছে দিস অ্যাপ্রোচ অ্যাপ্রক্সিমেট দ্য ইফেক্ট অফ দ্য চেঞ্জ অন দ্য সাইজ অফ ইনপুট। বলছে এটা চেঞ্জ হবে আপনার ইনপুট সাইজের উপরে। ইনপুট আপনি কত নাম্বার দেবেন, কারণ আপনি খুঁজবেন। সো খুঁজতে হলে তো ধরেন আপনাকে যদি বলি চাল আর ডাল মিশাই দিচ্ছি, এবং ওই চালের মধ্যে ধরেন 2-4টা পোলা চাল মিশাই দিচ্ছি, ওগুলোকে খুঁজে বের করেন, তাহলে তো আপনার মাথা খারাপ হয়ে যাবে, তাই না? সো আপনার ইনপুটটাও ওরকম প্রপার ইনপুট হইতে হবে। আচ্ছা, in this way you can see how fast an algorithm's execution time increase as the input size increase. তো বলতেছি ইনপুট বেশি হলে এক্সিকিউশন টাইমও বাড়বে, এটাই স্বাভাবিক ব্যাপার, তাই তো? যেমন আমরা 4-5-এর কি বলে ফিবোনাকি খুব সহজে বের করে ফেলছি, 5-7 পর্যন্ত খুব সহজেই হয়েছে। যখন আমরা 50 দিয়ে ফেলছিলাম তখন কিন্তু আমাদের কম্পিউটার খুব ভালো সময় নিয়েছিল। সো এই কথাগুলোই আমরা এখানে দেখতেছি। আচ্ছা, এখানে আরো কিছু কথা বলতেছে। Consider the linear search. The linear search algorithm compare the key with the elements in the array sequentially, যেটা আপনাদেরকে আমি ছবি এঁকে দেখানোর চেষ্টা করছি, মানে একটার পর একটা এইভাবে যাবে until the key is found. যতক্ষণ পর্যন্ত সে ওই ভ্যালু পাবে ততক্ষণ পর্যন্ত সে এরকম খুঁজতে থাকবে। ওকে, কি ফাউন্ড অর দ্য অ্যারে ইজ এক্সস্টেড, মানে অ্যারে যখন শেষ হয়ে যাবে তার আগ পর্যন্ত। ধরুন আপনি একটা ভ্যালু খুঁজতেছেন যে ভ্যালুটা অ্যারের মধ্যে আসলে নাই, তাহলে সে কি করবে? তাকে তো শেষ পর্যন্ত খুঁজতেই হবে, নাকি? শেষ পর্যন্ত সে খুঁজে বলবে সরি আমি পাইনি, তাই তো ব্যাপারটা হয় না? এই ইফ দ্য কি ইজ নট ইন দ্য অ্যারে দ্য রিকোয়ার্স অ্যান্ড কম্পারিজন অফ দ্য অ্যারে অফ দ্য সাইজ অ্যান্ড, মানে বলতেছে একটা সূত্র দিয়ে দিছে, সূত্র দিয়ে আমরা সামনে কাজ করব। ইফ দ্য কি ইজ ইন দ্য অ্যারে দ্য রিকোয়ার অ্যান্ড বাই 2 কম্পারিজন অন অ্যাভারেজ, মানে এই বলছে এই অ্যালগরিদমগুলো, মানে এই ফর্মুলা ব্যবহার করে আমরা আসলে এটা এফিসিয়েন্সি ক্যালকুলেট করতে পারবো। ওকে, the algorithm execution time is proportional to the size of the array. এটাও একই কথা, সাইজের উপর ডিপেন্ড করতেছে। if you double the size of the array you will expect the number of the comparison to double. বলছে ধরেন 5টা নাম্বারের অ্যারেতে আপনার ডাটা খুঁজতে যত সময় লাগবে 10টা নাম্বারের অ্যারেতে ডাটা খোঁজার জন্য তার দ্বিগুণ সময় লাগবে, এটাই স্বাভাবিক, এটাই বলতেছে। দ্য অ্যালগরিদম গ্রো এট এ লিনিয়ার রেট, বলতেছে এটা আসলে লিনিয়ার রেটে যাবে, কারণ এই লিনিয়ার মানে হচ্ছে কি জানেন, একটা পর একটা মানে সরলভাবে চলতে থাকবে। আচ্ছা, সো এখানে গল্প না যাই, আমরা সরাসরি একটু এইখানে দেখার চেষ্টা করি। ওরা আমাদেরকে যেটা দেখাইতে চাইছিল গ্রোথ রেট, মানে ওই যে ফাংশনটা বলতেছে এখানে কি এন নাকি, এটাও এন দিয়ে কি মিন করছে বলতে পারবেন? ওই যে ছোটবেলায় আমরা সমান্ত ধরা, তারপরে এরকম কিছু ম্যাথ করছিলাম না ক্লাস 9-10-এ, তো বলতো না আমাদেরকে যে একটা পদ, একটা নাম্বার দিতে, এততম পদে কোন নাম্বারটা আছে। আচ্ছা, যাই হোক, এখানে বলে দিছে যে আমাদের আসলে ইনপুট সাইজ হচ্ছে 100টা, মানে আমাদের ডেটা আছে 100টা, তার মধ্যে থেকে আমরা খুঁজে বের করবো। তো বলছে খুঁজে বের করার জন্য কি করবা, এই ফর্মুলা অ্যাপ্লাই করতে বলছে আমাদেরকে। বলছে এটাকে n/2 করলে যেটা হবে আমাদের এই পরিমাণ সার্চ করতে হবে, মানে এতটুকু খুঁজতে হবে আমাদের। আর যদি 200টা হয় তাহলে আমাদেরকে বলছে তার ডাবল টাইম করতে হবে। সো তার ডাবল টাইমে আমরা এখানে করতেছি। সো এইভাবে আমাদেরকে বোঝাচ্ছে যে ফাংশনটা হবে এই টাইপের আর কি, যেরকম একটা ফাংশন দিয়ে আমরা এটাকে ক্যালকুলেট করব, ক্যালকুলেট করলে আমরা বুঝতে পারবো কি হচ্ছে। এখানে ব্যাখ্যা দিচ্ছে, ভয় পাওয়ার কারণ। আচ্ছা, সো এখানে বলতেছে যে অ্যালগরিদমটার এই ব্যাখ্যাটা এখানে বলছে যে কনসিডার দ্য অ্যালগরিদম ফর দ্য ফাইন্ডিং দ্য ম্যাক্সিমাম নাম্বার ইন অ্যান অ্যারে অফ অ্যান এলিমেন্টস। তার মানে কি আমি বলছিলাম এটা হচ্ছে সাইজ অফ এলিমেন্টস, মানে 100টা ডাটা আছে বা এখানে 200টা ডাটা আছে। টু ফাইন্ড দ্য ম্যাক্সিমাম নাম্বার ইফ n ইজ 2, বলতেছে n এর ভ্যালু যদি হয় 2, এই যে 2 কে যদি ফাইন্ড করতে হয় বলতেছে ইট টেক্স ওয়ান্স কম্পারিজন ইফ n ইজ 3। তো বলতেছে যদি n হয় 3 তাহলে কম্পারিজন কেমনে হবে, মানে আপনারা বুঝেন না ঘটনাটা একটু ক্লিয়ার করে দেখেন। ধরেন আমার এখানে ডাটা আছে কথার কথা 100টা, তাই তো? তো আমরা ধরে নিচ্ছি যে আমাদের কাজের খাতিরে আমরা ধরে নিচ্ছি ডাটাগুলো হচ্ছে এমন।
এরকম। তো যদি আমরা 2কে ফাইন্ড করতে চাই তাহলে আমাদের কতগুলো কম্প্যারিজন করতে হবে? শুধু তো আমরা এই দুইটাকে কম্পেয়ার করলেই পারি, মানে এই দুইটার মধ্যে খুঁজলেই তো পারি, তার মানে একবার খুঁজবো আমরা। সব বলছে দেখেন 1 কম্প্যারিজন। যদি আমরা 3কে খুঁজতে চাই তাহলে আমাকে কয়বার খুঁজতে হবে? ওর সাথে ওকে একবার খুঁজবো, আবার ওর সাথে বা ওদের কাজ শেষ করার পর আবার ওর সাথে একবার খুঁজবো, তাহলে কয়বার হলো? 2বার। সো 2 কম্প্যারিজন। ক্লিয়ার ঘটনাটা? তার মানে যত সামনে যাবে কম্প্যারিজন বাড়তে থাকবে বাড়তে থাকবে, কারণ ও কিন্তু প্রতিটাকে চেক করতে যাবে, বিকজ আমরা এখন লিনিয়ার সার্চে আছি। ক্লিয়ার? ওকে, সো তারপর বলতেছে ইন জেনারেল ইট টেক্স n-1 কম্প্যারিজন, মানে বলতেছে যে এটা কম্প্যারিজনটা হবে কি n-1। n-1 মানে কি? ধরেন আপনি খুঁজতেছেন কথার কথা 10কে, এইখান থেকে আমরা খুঁজতেছি 10কে, তো বলতেছে 10কে যদি তুমি খুঁজতে চাও তাহলে কতবার খুঁজতে হবে? বলছে তুমি যে সংখ্যাটা দিবা তার থেকে 1 মাইনাস করবা, তার মানে কতবার খুঁজবো? 9 বার খুঁজবো। ক্লিয়ার সূত্রটায়? ক্লিয়ার তো নাকি? ওকে, কইছিলাম এই যে এখানে। সো বলতেছে n-1 কম্পারিজন টু ফাইন্ড দ্য ম্যাক্সিমাম নাম্বার ইন দ্য লিস্ট অফ n এলিমেন্টস। ক্লিয়ার? মানে এই এলিমেন্টসটাকে খোঁজার জন্য। সো বলতেছে অ্যালগরিদম অ্যানালাইসিস ইজ ফর লার্জ ইনপুট সাইজ। বলছে ইনপুট সাইজটা আসলে বড় হবে। ইফ দ্য ইনপুট সাইজ ইজ স্মল দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট ইন এস্টিমেট দ্য অ্যালগরিদম এফিসিয়েন্সি। বলছে যে তুমি যখন একটা অ্যালগরিদমের এফিসিয়েন্সি চেক করবা তখন যদি তুমি ছোট ছোট ডাটা দাও, মানে অল্প সাইজের ডাটা দাও, ধরেন আপনি 10টা ডাটা দিয়েছেন, 10টা ডাটা দিয়ে আপনি চেক করতে চাচ্ছেন যে আপনার অ্যালগরিদমের পারফরমেন্স কেমন, তখন আসলে বলছে যে এখান থেকে তুমি আসলে অ্যাকচুয়াল পারফরমেন্স কখনোই পাবা না। তোমাকে যদি পারফরমেন্স পেতে হয় তাহলে তোমাকে অনেক বড় ডাটা দিয়ে পারফরমেন্স নিয়ে আসতে হবে, তখন তুমি বুঝবে। যেমন আমরা দেখছি না সেদিনই তো, যে আমরা 50 দিলাম, রিজবি কতদিন দিয়েছিলেন? 90 দিয়েছিল। সো ও প্রায় 1.5-2 ঘন্টা ওয়েট করছে, তারপরে রেজাল্ট আসে নাই। আমি 50 দিয়ে প্রায় 11 মিনিট অলমোস্ট, মানে 10 মিনিট 51 সেকেন্ড ওয়েট করতে হয়েছে আমাকে। তার মানে বলছে যে ইনপুট যত বড় হবে বা যত বেশি হবে তত তুমি পারফরমেন্স, অ্যাকচুয়াল পারফরমেন্স পাবা। ক্লিয়ার? ধরেন আপনি মেজার করছেন যে একতলা বাড়ি করতে আমার সময় লাগছে 20 দিন, তাহলে 2তলা বাড়ি করতে আমার সময় লাগবে 40 দিন, তা কি হয়? না, কারণ আমরা জানি একতলা করতে সময় অনেক বেশি লাগে, বিকজ আমাদের ফাউন্ডেশন লাগবে, কিন্তু 2তলা করতে আমাদের আর ফাউন্ডেশন লাগবে না। সো ওটা যদি লাগে 20 দিন, কথার কথা, তাহলে আমাদের 2তলা করতে সময় লাগবে 10 দিন বা তার চেয়েও কম। তাই তো ব্যাপারটা, তাই না? সো ঠিক এই কথাটাই আমাদেরকে এখান থেকে বোঝানোর চেষ্টা করতেছে। ওকে, আচ্ছা। আবার বলতেছে এখানে as n grow larger the n part in the expression n-1 dominated the complexity। সেই আগে কথাই বলছে যে n যত বড় হয় কোনো সমস্যা নাই, কিন্তু এই ফর্মুলাটাই বা এই স্টাইলে সে মুভ করবে। এবার বলতেছে দ্য বিগ ও নোটেশন অ্যালাউ ইউ টু ইগনোর দ্য নন ডোমিনেটিং পার্ট দ্যাট ইজ -1। মানে এই যে ফর্মুলাটা আছে, বলছে এই ফর্মুলাটা তোমাকে আর ইউজ করতে হবে না যদি তুমি বিগ ও বা বিগ জিরো বলে আর কি, যাই হোক। সো বিগ জিরো নোটেশন বা বিগ ও নোটেশন, মানে আমেরিকানরা আবার জিরো বলতে চায় না, হ্যাঁ, ওরা আবার ও বলে। হ্যাঁ, জিরো না বলার কারণ হচ্ছে কারণ এই জিরো যে অঙ্কটা আছে বা না যে ডিজিটটা আছে, এই ডিজিটটা আবার ইন্ডিয়ানরা আবিষ্কার করছিল। তাই আমেরিকানরা তো আবার একটু দুষ্ট আছে, তো ওরা আবার এই জিনিসটা পছন্দ করে না। মানে কেউ যদি মানে ওদের ওদের না, যেমন ধরেন সারা দুনিয়া যেটাকে বলে ফুটবল, ওরা ওটাকে বলে রাগবি। বুঝতে পারছেন তো? বা সরি সকার, সকার, দুঃখিত, সকার, মানে ওরা ফুটবল বলবে না। সারা দুনিয়া কালার লিখে COLOR, আর আমেরিকানরা কালার লিখে COLOUR। দেখছেন কিনা জানেন? এই দুইটা বানান আছে কিন্তু। আবার কিছু কিছু জায়গায় দেখবেন কাস্টমাইজ, কেউ লিখে ZE, কেউ লিখে SE। এই দুষ্টমিগুলো ওরা করছে আর কি। তো যাই হোক, এই দুষ্টমিগুলো যেহেতু ওরা করছে, তো আমাদেরও ওদের সাথে তাল মিলে চলতে হবে। হ্যাঁ, ওকে। তো আমরা বিগ জিরো বা যা যা বলবো বিগ ও বললাম নাকি? ওকে, ফাইন। কারণ এটা দুইটাই বলি, আবার কেউ কেউ শুনলে আবার রাগও করতে পারে, এর জন্য দুইটাই বলতেছে। যাক, তো বলতেছে যে এটা যে হ্যাঁ, এটা একটা তত্ত্ব, একটা ফর্মুলা, যে ফর্মুলা বা একটা অ্যাপ্রোচ যেটার মাধ্যমে আপনি এই টাইম মানে একটা অ্যালগোরিদম কত ফাস্টারে কাজ করতেছে এটা ক্যালকুলেশন করতে পারবেন। যেমন একটু সিম্পলি বলি, যেমন ধরেন এই যে বোতলটা, আমার সামনে যে বোতলটা আছে, আমরা চাচ্ছি যে এই বোতলটার মধ্যে কতটুকু পানি ধরে এটা ক্যালকুলেট করতে। তো কতটুকু পানি ধরে এটা ক্যালকুলেট করতে হলে কী করতে হবে? আমাদের আগে জানতে হবে তো যে এই বোতলের মধ্যে আসলে কি ক্যাপাসিটি আছে, তাই না? তো সেই ক্যাপাসিটি অনুযায়ী আমরা অতটুকু পানি রাখবো, তাহলে বুঝেই ফেলবো যে অতটুকুই ধরা গেছে। তার মানে এই বোতলটাই হচ্ছে আমার জন্য এখানে বিগ জিরো।
বুঝতে পারছি? তার মানে এই অ্যালগোরিদম তো সেট করে দিচ্ছে, এবার ওর মধ্যে আমরা ডাটা দিব, ডাটা দিলেও আমাকে বলবে, আমি আবার এটাও বলে দিব যে এই ডাটা আর এই অ্যালগোরিদম তোমার জন্য আমি দিলাম, তুমি এবার আমাকে বলো যে এটার টাইম কমপ্লেক্সিটি কেমন, মানে কত কম সময় তুমি আমাকে এই কাজ করে দিতে পারবা। আবার আমি বলবো এই ডাটা তোমাকে আমি বাইনারি সার্চে দিতে চাচ্ছি, সো তুমি আমাকে বলো বাইনারি সার্চ আমি কত তাড়াতাড়ি করতে পারবো। ওকে, সো এই ধরনের একটা ফর্মুলা হচ্ছে এটা। সেটা তো জানি না স্যার, এইটি তো বলতেছে আমাদেরকে যে ডাটার উপর ডিপেন্ড করবে, এই জন্য তো বারবার ওরা একটা কথাই বলতেছে ইনপুট ইনপুট ইনপুট, কারণ ইনপুটের উপর ডিপেন্ড করে তো সে কাজ করবে। তো আপনাকে বলছে যে আপনি যদি পানি নিয়ে ক্যালকুলেট করেন, সব জায়গায় আপনাকে পানি নিয়ে ক্যালকুলেট করতে হবে, অন্য কিছু দেওয়া যাবে না। ওকে, এই আর কি। আচ্ছা ফাইন। সো তারপর দেখি আমরা কি বলছে, বলছে অ্যান্ড হাইলাইটিং দ্য ইম্পর্টেন্ট পার্ট দ্যাট ইজ এন ইন দ্য এক্সপ্রেশন এন মাইনাস ওয়ান দেয়ার আর দেয়ার ফর দ্য কমপ্লেক্সিটি অফ দ্য অ্যালগোরিদম হচ্ছে গিয়ে ও বাই এন, এরকম, হ্যাঁ, বা 0/n এইভাবে আর কি। তো বিগ ও নোটেশন এস্টিমেট দ্য এক্সিকিউশন টাইম অফ অ্যান অ্যালগোরিদম ইন রিলেশন অফ দ্য ইনপুট সাইজ। আমি বারবার একই কথা বলছি, ইনপুটটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে, ইনপুটের উপর ডিপেন্ড করে আপনি সাইজ খুঁজে মানে বুঝতে পারবেন যে তার কি অবস্থা। তো ইফ দ্য টাইম ইজ নট রিলেটেড টু দ্য ইনপুট সাইজ দ্য অ্যালগোরিদম ইজ সেইড টু টেক কনস্ট্যান্ট টাইম উইথ দ্য বিগ ও নোটেশন -1। বলছে যদি ইনপুটটা যদি মানে মেজর কোনো কিছু না আসে তাহলে সেই রেজাল্ট দিবে 0/1, মানে এই ফর্মুলায় যে রেজাল্ট আসবে সেই রেজাল্ট আপনাকে দিয়ে দিবে। আরও বলতেছে ফর এক্সাম্পল আ মেথড দ্যাট রিট্রিভস অ্যান এলিমেন্ট অ্যাট দ্য গিভেন ইন্ডেক্স ইন অ্যান অ্যারে, মানে একটা ইন্ডেক্স দিয়ে দিব, ওই অ্যারে থেকে আমরা ওই ইন্ডেক্সের ভ্যালুটাকে খুঁজে পেতে চাই, তাহলে কি হবে? তো টেক্স কনস্ট্যান্ট টাইম, বলছে এটা তাহলে কনস্ট্যান্ট টাইম নেবে বিকজ দ্য টাইম ডাজ নট গ্রো অ্যাজ দ্য সাইজ। বলছে যে এটা আর মানে ওই ইনপুটের উপরে গ্রো করবে না, অফ দ্য অ্যারে ইনক্রিজ, মানে অ্যারে যদি ইনক্রিজও হয় এটা গ্রো করবে না। কেন গ্রো করবে না বলেন তো, কেন করবে না বলতে পারেন? আচ্ছা আমি একটু উদাহরণ দিয়ে বুঝি, আপনারা বুঝেন না কথাটা। ধরেন আমার একটা অ্যারে আছে, আরে কি লিখলাম এটারে, আচ্ছা এটা আমি নিচে লিখতেছি হ্যাঁ জায়গার কারণে। এই অ্যারে সাইজ, হ্যাঁ, তা আমি খুঁজতে চাচ্ছি একটা ইন্ডেক্সের ভ্যালুকে। হ্যাঁ ধরেন আমি এটা তো শূন্য নাকি, 0 1 2 3 4 আর এটা হচ্ছে 5। তা আমি যদি বলি যে ভাই আমাকে তুমি 5 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটাকে রিট্রিভ করে দাও, ও কতক্ষণ সময় নেবে? ধরে নিচ্ছি কথার কথা ও সময় নেবে 1 সেকেন্ড, কথার কথা আর কি, এটা আমাদের বোঝার সুবিধার্থে বলতেছি, কিন্তু এত সময় নেবে না। ওকে, ধরে নিচ্ছি 1 সেকেন্ড টাইম নিচ্ছে। আচ্ছা এবার আমি আরেকটা অ্যারে লিখতেছি এইখানে, আমি নিচে ভ্যালুগুলো দিচ্ছি, হ্যাঁ আমি একটু ভ্যালুগুলো বড় বড় দিব ইচ্ছা করে। এবার এটার মধ্যে 3টা ভ্যালু রাখলাম আমি। এবার আমি বলতেছি যে তুমি আমাকে 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা দাও, আর এখানে আমি বলছিলাম আমাকে 5 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা দাও। তো এইখানকার 2 আর এখানকার 5 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু বের করতে ওর কত সময় লাগবে? আচ্ছা আমি অ্যান্সার দিচ্ছি, এই সেম সময় লাগবে। এখন বলতে পারেন কেন? একটু আগে স্যার আপনি বারবার বকবক করছেন যে সাইজ ইনপুট সাইজের উপরে অনেক কিছু নির্ভর করে, এখানে তো ইনপুট সাইজ কম, ওখানের মধ্যে 3টা এটার মধ্যে 5টা, তাইলে এখন কেন আপনি সেম টাইমে আপনার আমাদেরকে রেজাল্ট আনাচ্ছেন? কাহিনী হচ্ছে মানে ঘটনা হচ্ছে অ্যারেতে আমরা যখন এটাকে খুঁজবো তা আমরা কি করব, সরাসরি বলবো ওই অ্যারে, আর আমি যাকে ফাইন্ড করতেছি ওই নাম্বার দিলে বলবে যে এবার বের করে দাও, কারণ ওকে তো আর প্রথমে 0 পরে 1 পরে 2 পরে 3 4 5 এভাবে যেতে হবে না, যেতে হবে অ্যারে আমরা এভাবে খুঁজি। আমরা যদি এটাকে প্রিন্ট করতে চাই তাহলে আমরা কিভাবে প্রিন্ট করব? ধরেন আমি পুরো লাইনটা লিখলাম জাস্ট প্রিন্ট, আমরা লিখব কি মাই অ্যারে
স্কোয়ার ব্রেস ইন্ডেক্স নাম্বার 2। এখানেও কি লিখবো একই কথা, সো প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট মাই অ্যারে স্কোয়ার ব্রেস 5, তাই তো নাকি? সো এনের 5 আর এনের 2 ক্যালকুলেট করতে খুব বেশি সময় লাগবে, তার সেম টাইম লাগবে। ক্লিয়ার? আপনারা নাকি বুঝেন না কিছুই? আপনাকে মুখ দেখে মনে হচ্ছে কেউ কিচ্ছু বুঝেন না, মাথার মধ্যে 6 হাত উপরে দেখেছে গিয়া। এটা তো কনস্ট্যান্টই, কারণ এটার ভ্যালুটা এটা এই দুইটা খুঁজতে সেম সময় লাগবে। কেন কেন কারণ সে একবারে ইন্ডেক্স ধরে একটা ভ্যালুকে খুঁজে নিয়ে আসবে, কারণ তাকে আর সব দুনিয়া খুঁজতে হবে না। বুঝতে পারছেন তো? এই হচ্ছে ব্যাপার। সো এইটাই বলছে যদি এমন হয় তাহলে রেজাল্ট আসবে এইরকম O/1, এই যে এই জিনিসটা আসবে। বুঝতে পারছি? আচ্ছা, এবার এটাকে মুছে দেই। যে বেচারে বই বানাইছে যদি আমার লেহালি দেয় তা কান্দাকাটি করবো, খুব আমার ভালো বইটা নষ্ট করতেছ। হ্যাঁ, ও আচ্ছা, যাই হোক। সো এইবার এখানে দেখেন ওরা বলতেছে ফর এক্সাম্পল ম্যাথের যে রিটিভ ইন ইনক্রিজ দ্য ফলোয়িং ম্যাথমেটিক্যাল সামেশন আর অফেন ইউজফুল ইন এ অ্যালগোরিদম অ্যানালাইসিস। বলছে তুমি যদি একটা অ্যালগোরিদমকে অ্যানালাইসিস করতে চাও তখন তুমি চাইলে এরকম অ্যালগোরিদম দিয়ে অ্যানালাইসিস করতে পারো। যেমন ধরেন এরকম নাম্বার, যেমন এই যে n-2 n-1 এই টাইপের কিছু ভ্যালু আছে, তাহলে বলছে তখন যদি তুমি ফর্মুলাটাকে ইউজ করো এই স্টাইলে, এটা হচ্ছে বেসিক ফর্মুলা, বলছে এইভাবে ইউজ করতে পারো, অথবা O(n²) এইভাবে সরাসরি ইউজ করে ফেলো। মানে যে কোনো ভ্যালু, সূত্র কিন্তু একটাই। বুঝতে পারছেন? তাহলে বলতেছে এটা দিয়ে যে সময়টা আসবে সেই সময়টা হবে এই এই অ্যালগোরিদমটা মাপার জন্য পারফেক্ট টাইমিং। এবার আমাদেরকে একটা নোট দিছে, কি নোট দিছে দেখেন, বলছে টাইম কমপ্লেক্সিটি ইজ মেজার অফ execution time using big O notation. Similarly, you can also measure space complexity using big O notation. বলছে এটা দিয়ে যদি আমরা টাইম পাই তাও না, এটা দিয়ে আমরা কি করি, আমরা স্পেস কতটুকু কনজিউম করছে সেটাও আমরা খুঁজে পাই। স্পেস কমপ্লেক্সিটি মেজার দ্য অ্যামাউন্ট অফ দ্য মেমোরি স্পেস ইউজ বাই অ্যান অ্যালগোরিদম। বলছে অ্যালগোরিদম অনেক এফিসিয়েন্ট, ঠিক আছে, কিন্তু অ্যালগোরিদম অনেক বেশি জায়গা নষ্ট করে। যেমন বাইনারি সার্চ কী করে জানেন? বাইনারি সার্চের মধ্যে ধরেন আপনি এখানে খেয়াল করেন, ধরেন আমি কিছু ডাটা লিখতেছি, কথা হচ্ছে 3 1 5 10 6, তো এটার মধ্যে যদি আমি বাইনারি সার্চ চালাতে চাই, বাইনারি সার্চ এখানে কাজ করবে না। কেন করবে না? একটু আগে আপনাদেরকে আমি বলে আসছি স্যার, বাইনারি সার্চ কাজ করানোর জন্য ওকে আগে সর্ট করতে হবে। তার মানে ওকে আমাকে এমন করতে হবে 1 3 5 6 10, দেন আমরা এটার উপর এবার বাইনারি সার্চ কমপ্লিট করব। বুঝতে পারছি? তার মানে ও কি করে দেখেন, এই একটা জিনিস তো আমার এখানে স্টোর করাই আছে, সে কি করে এটাকে আবার ঠিক করে আবার স্টোর করে এবার কি করে সে এটার মধ্যে বাইনারি সার্চ অ্যাপ্লাই করবে। তার মানে ওর জায়গা বেশি লাগবে। এই জিনিসটাই আমাদেরকে মিন করাইতেছে, বুঝাইতেছে। ক্লিয়ার? সো এখানে একটা এক্সাম্পল দিছে যে এই যে এখানে একটা ক্যালকুলেশন করে দেখাচ্ছে যে এটাকে আমরা ক্যালকুলেশন করতে চাচ্ছি। সো এইখানে এই যে সূত্র দিতেছে, সূত্র দিয়ে এখানে যে অ্যান্সার আনতেছে এরকম, এই যেরকম একটা রেজাল্ট পাচ্ছে। এই যে এই সময়টা লাগাইছে তারা কাজ করার জন্য। এবার এই যে দেখছেন গেট টাইম, সেগুলো আবার টাইম মানে এই সেকেন্ডে কনভার্ট করতেছে। এই জাস্ট কাজ হচ্ছে এগুলো, আর কিচ্ছু নাই। যে 6 মিলি সেকেন্ড, 61 মিলি সেকেন্ড, 610 মিলি সেকেন্ড, এরকম একটা টাইম লাগছে আর কি এই প্রোগ্রামটা চালাইতে। ক্লিয়ার? ওকে, নাকি চালাবেন এটা? সো এটা চালাই চাচ্ছি না আমি নিজেও। আচ্ছা, দেখি আর কি আছে। সো এতক্ষণ তো আমরা যে কাজগুলো করলাম সেটা ছিল লিনিয়ার সার্চের উপর ডিপেন্ড করে। এবার আবার বলতেছে অ্যানালাইজিং অ্যালগরিদম টাইম কমপ্লেক্সিটি। তো এবার তারা ইউজ করবে কি মেনলি বাইনারি সার্চ বা সিলেক্ট শর্ট বা টাওয়ার অফ হ্যানয়, এই ধরনের সার্চিং করবে আর কি এখানে। তো বলছে অ্যানালাইজিং বাইনারি সার্চকে যদি আমরা করতে চাই তাহলে ফর্মুলাটা একটু ডিফারেন্ট হবে, যে সেটা ফর্মুলা হচ্ছে এরকম, লগ আনতে হবে, লগ দিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, আবার যে সিলেকশন শর্ট এটার জন্য হচ্ছে ফর্মুলা এরকম,
টাওয়ার অফ হ্যানয়, এটার জন্য আবার হচ্ছে অ্যালগোরিদম এমন, ঠিক আছে? মানে সিস্টেম যখন চেঞ্জ হবে তার সূত্র চেঞ্জ হচ্ছে, এগুলো সব বিগত করা আছে। ওকে, আচ্ছা, কমন রিকারশন রিলেশন, যে রিকারশন যেগুলো আছে ওগুলো নিয়ে যখন আমরা কাজ করতে যাব তখন আবার যে ফর্মুলা যে এটাই। ওকে, এই যে এখানে দেখাই দিচ্ছে আমাদেরকে এবং বলতেছে কোনটা কখন কাজ করবে, যেমন যে ইউক্লিডিয়ান জিসিডি, লিনিয়ার সার্চের জন্য এটা, চেক পয়েন্ট কোশ্চেনের জন্য এটা, মার্জ সর্টের জন্য এটা, সিলেকশন সর্টের জন্য এটা, এই ধরনের কিছু অ্যালগোরিদম আমাদের এখানে দিচ্ছে এবং এগুলা কম্পারিজন করতেছে।